পরীক্ষা অবশেষে এসেই পড়ল। রাতে খাবার শেষে বাসন ধুয়ে রেখে রুমে গিয়ে পড়তে বসলাম। ভালো মতো পড়তে পারি না, সারাদিন সময় হয়ে ওঠে না। একটার পর একটা কাজ লেগে থাকে বাড়িতে। ৯টার পর পড়তে বসলাম, কোথা থেকে ১টা বেজে গেল বুঝতে পারি নাই। চোখ জ্বলে উঠছে, আর বসে থাকলেই বোধহয় সকাল উঠতে পারবো না। বাধ্য বই খাতা বিছানার পাশে রেখে শুয়ে পড়লাম ধপাস করে। বিছানায় গা এলিয়ে দিতেই সারা রাজ্যের ঘুম এসে ভিড় করল আমার চোখে। রোদের ঝাপটা এসে চোখের উপর পড়ল জানালার কাচ ভেদ করে। কাল জানালা অফ করতেই ভুলে গিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে এটা অফ না করেই ভালো হলো। কিন্তু তাও অনেক দেরি হয়ে গেছে। যেখানে আমি ৬টার আগেই উঠে পড়ি, সেখানে আজ অনেক দেরি করে ফেলেছি। আমার একটা ঘড়ি আছে, সেটা হাতে নিয়ে আঁতকে উঠলাম। ৭:৩০ বাজে। লাফিয়ে বিছানা থেকে নামলাম। এত বেলা কখন হয়ে গেল আমার মনে হচ্ছে এইমাত্র ঘুমোলাম। বাথরুমে গিয়ে কোনো রকমে চোখে পানি দিয়ে দৌড়ে বেরিয়ে এলাম। তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। আজকে আমার পরীক্ষা আছে, 10টা থেকে পরীক্ষা। তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। আমি জানি যে এগুলো আমার কাজ, এগুলো কেউ ছুবেও না, সেগুলো সেইভাবে পড়ে থাকবে। বাইরে এসে ঝাড়ু নিয়ে দোতলায় চলে গেলাম। ওপরে প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে এখন ইহান ভাইয়ের রুমের সামনে দাঁড়িয়ে আছি। সেই দিন রাতের পর থেকে আর ভাইয়ার সাথে আমার কথা হয়নি। ভাইয়াকে দেখতে শুধু খাওয়ার সময় টাইমে দেখেছি। এছাড়া ভাইয়া বাসার বাইরে থেকেছে সব সময়। কালকে ইমা আপুর থেকে জানতে পারলাম ভাইয়া নাকি একটা কলেজে জব নিয়েছে। তারা নাকি ভাইয়াকে অফার করেছিল, তো ভাইয়া সেখানে জয়েন হয়েছে। এই জন্য আরও বাসায় থাকা হয় না। এটা অবশ্য আমার জন্য ভালোই হয়েছে। ওই দিনের পর আরও ভাইয়ার সামনে যেতে আমার আরও বেশি লজ্জা লাগে। ভাইকে দেখলে আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়। কেন এমন হয় বুঝি না। সে তো আমার ভাই, তাকে দেখলে আমার এত লজ্জা কেন পাই? লজ্জায় কুঁকড়ে থাকি। কিন্তু অদ্ভুত, ভাই আমার ভুল করেও তাকায় না। এই যেমন খাবার যখন টেবিলে রাখি, ভাইয়া খাবার টেবিলে একদম রেডি হয়ে বসে থাকে। কি সুন্দর লাগে দেখতে। ভাইয়ের দিকে তাকালে আমার বুকের ভিতরটা কেমন তোলপাড় শুরু হয়ে যায়। আমি লজ্জায় কুঁকড়ে ভাইয়ের দিকে আর চোখে তাকাই, কিন্তু অদ্ভুত, ভাইয়া আমার দিকে তাকায়ও না, কথাও বলে না। আগে যেমন ভাইয়া দেখা হলেই হাসতো, একটা দুটো কথা বলতো, কিন্তু এখন ভাই আমার মুখের দিকে তাকায়ও না। ব্যাপারটা আমার বোধগম্য হয় না, আর আমি এত পাত্তাও দিই না। ওদিকে আমার পরীক্ষার সময় হয়ে যাচ্ছে। ১ সপ্তাহ ভাইয়ের রুমে আসিনি, ঝাড়ু দিইনি, কোনোভাবে কাঠিয়ে লতাকে দিয়ে ঝাড়ু দিয়েছি। কালকে ও আমাকে বলে দিয়েছে ও আর আমার হয়ে ঝাড়ু দিতে পারবে না, ওকে নাকি আরও অনেক কাজ করাই। অবশ্য আমার চাচি কাউকে বসিয়ে খাওয়ায় না। একটা দীর্ঘশ্বাস ফেলে দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম। অদ্ভুত, ভিতরে ঢুকে ভাইয়াকে দেখতে পেলাম না। সারা রুমে চোখ ঘুরিয়ে ভাইয়াকে না পেয়েও কোথায় আছে জানার প্রয়োজন বোধ করলাম না। তাড়াতাড়ি ঝাড়ু দিতে লাগলাম। তখনই বাথরুমের দরজা খুলে ভাইয়া বাথরুম থেকে শুধু প্যান্ট পরে বেরিয়ে এলো। আমি আচমকা ভাইয়াকে খালি গায়ে দেখে আমার শরীর কাঁটা দিয়ে উঠল। ভাইয়ার ফর্সা শরীরে বিন্দু বিন্দু পানি জমে আছে, মাথা থেকে ফোঁটা ফোঁটা পানি নিচে পড়ছে। ভাইয়ের গালে খোঁচা খোঁচা দাড়িতেও পানি লেগে আছে। আমি বিস্মিত হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ভাই আমাকে দেখে চরম অবাক, হয়তো আমাকে আশা করেনি। আমি লজ্জায় তাড়াতাড়ি মাথা নিচু করে ফেললাম, আর তাড়াতাড়ি ঝাড়ু দিতে লাগলাম। ভাইয়া তাড়াতাড়ি বিছানা থেকে নিজের শার্ট নিয়ে ভেজা শরীরেই পড়তে লাগলো। ভাইয়া হয়তো এভাবে আমার সামনে এসে লজ্জা পেয়েছে। আমি তাড়াতাড়ি কাজ শেষ করে দরজা খুলে বের হতে যাব, তখন ভাইয়া আমাকে পেছন থেকে ডেকে উঠল। ভাইয়ার কণ্ঠ শুনে আমি ওখানেই জমে দাঁড়িয়ে পড়লাম। পেছনে ঘোরার সাহস করলাম না। ওশাদ, এদিকে তাকা। ভাইয়ার কথা শুনে চমকে উঠলাম, কিন্তু ভাইয়ার কথা অগ্রাহ্য করতে পারলাম না। আমি আস্তে আস্তে ঘুরে দাঁড়ালাম, মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। নিজের পায়ের বুড়ো আঙুল ফ্লোরে শক্ত করে চেপে ধরে সেদিকে তাকিয়ে আছি। জি ভাইয়া। ভাইয়া আমার দিকে এগিয়ে এলো। আমি বুঝতে পারছি, নিচের দিকে তাকিয়ে থেকে ভাইয়ার ফর্সা পা দেখতে পেলাম, যা আমার দিকে অগ্রসর হচ্ছে। আমার থেকে 2 পা পেছনে থেমে গেল।
ভাইয়া মৃদু স্বরে আমার দিকে গভীরভাবে তাকিয়ে জিজ্ঞেস করল, আজকে না তোর পরীক্ষা আছে? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তাহলে পড়া বাদ দিয়ে কাজ করছিস কেন? আমি কি বলবো বুঝতে পারছি না। কি হলো, কথা বলছিস না কেন? আমতা আমতা করে বললাম, জি আমার তো পড়া সব শেষ, তাই আর এইসব তো আমি করি না হলে আমার চাচি বকবে। ভাইয়া আমার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল বোধ হয়। তোর উপর অনেক অত্যাচার করে আম্মু, তাই না? ভাইয়ার কথা শুনে আমি চমকে ভাইয়ার মুখের দিকে তাকালাম। ভাই আমার দিকে অসহায় মুখ করে তাকিয়ে আছে। চাচি আমাকে অত্যাচার নির্যাতন যাই করুক না কেন, তার আশ্রয় এই তো আমি বেঁচে আছি, থাকতে পারছি, খেতে পারছি। তার ওপর আমার কোনো রাগ নেই। আমি মুখে হাসি ফুটিয়ে বললাম, কই আমাকে তো খুব ভালোবাসে চাচি, অত্যাচার কেন করবে? ইহান অবাক হয়ে বলল, ভালোবাসে? আমি বললাম, দেখেন না, ভালো না বাসলে কি আমি এই বাসায় থাকতে পারতাম? পারতাম না। খাচ্ছি, পড়ছি সব তো তাদের জন্যই, তাই না? কিন্তু আম্মু তো তোকে দিয়ে অনেক কাজ করাই, তা তোর জন্য কষ্টকর। করাই, তাতে কি? এসব করে আমার খারাপ লাগে না। আর লাগবেই বা কি? এসব ধরতে নেই। অন্যের বাসায় থাকছি, খাচ্ছি, পড়ছি তাদের টাকায়, সব তো তাদের দয়া। এসবের জন্য হলেও এইটুকু করা দরকার। ভাইয়া আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি চলে এলাম। যাদের খাচ্ছি, যাদের দয়ায় আমি আছি বেঁচে, তাদের বদনাম আমি করতে পারবো না ভাইয়া। চাচি আমাকে যতই দূরছাই করুক, তবুও তো তার কাছে থাকতে পারছি। তারা আমাকে লাঠিচাটা দিলেও বাসায় তো আশ্রয় দিয়েছে, না হলে কোথায় পড়ে থাকতাম না আমি। নিচে আসতেই চাচির মুখোমুখি হলাম। চাচি আবার যা আছে তাই বলে বোকাবাজি করতে লাগলো। আমি সেসব গায়ে মাখলাম না। রান্নাঘরে গিয়ে দেখলাম আজকে রান্না সব শেষ। বাসন মেজে নিয়ে টেবিল খাবার দিলাম। সবাই এসে বসেছে। ভাইয়ার দিকে তাকিয়ে আমার নজর আটকে গেল। ভাইয়া সাদা শার্ট পরেছে, হাতে ঘড়ি, কি সুন্দর লাগছে দেখতে। আমি হাঁ করে তাকিয়ে আছি, তখনই ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসলো। আমি অবাক হয়ে, কতদিন পর ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসলো। ইস কি মিষ্টি হাসি! ভাইয়া হাসলেই গালে টোল পড়ে, যা আজকে বোঝা যায়। হালকা দাড়ির জন্য হালকা, কি সুন্দর হাসি। উষা, তুইও আমাদের সাথে খেতে বস। ভাইয়ার কথা শুনে থমকে গেলাম। চাচির দিকে তাকিয়ে দেখি রেগে ভাইয়ার দিকে তাকালো। ও কেন আমাদের সাথে বসবে? ও রান্নাঘরে লতার সাথে খাবে আমাদের পর। ভাই বলল, আমাদের সাথে বসলে সমস্যা কি? আর আজকে ওর পরীক্ষা, আগে খেয়ে কিছুক্ষণ পড়ে না হয় পরীক্ষা দিতে যাবে। পরে খেলে তো অনেকটা সময় চলে যাবে। চাচি গম্ভীর গলায় বলল, সেসব আমার দেখার বিষয় না। ও আমাদের সাথে খেতে পারবে না, ব্যাস। ভাইয়া কিছু বলতে যাবে, তখন ইমা বলল, মা এমন করছো কেন বলো তো? খেতে দাও না। আজকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, আজকে অন্তত ঝামেলা করো না। আমার পাশে বসতো উষা, আয়। আমি সাথে সাথে মাথা নেড়ে বললাম, আপু আমার কোনো দেরি হচ্ছে না, তোমরা খাও, আমি পরে খেয়ে নেব লতার সাথে। আপু আমার কথা শুনল না, উঠে এসে আমাকে জোর করে টেনে খাবার টেবিলে বসালো। আমি চমকে হতভম্ব হয়ে বসলাম, ভয়ে ভয়ে সবার দিকে তাকাচ্ছি। তখন চাচি চিৎকার করে বলে উঠল, এই অলক্ষণের বাচ্চা এখানে বসলে আমি এই খাবার টেবিল ছেড়ে উঠে যাব। চাচির কথা শুনে আমার আত্মা কেঁপে উঠল। থমকে আমি টেবিল ছেড়ে উঠে দাঁড়ালাম। চোখ ঝাপসা হয়ে গেল। আমি আর কারোর দিকে না তাকিয়ে দৌড়ে নিজের রুমে চলে এলাম। কিরে, মুখটা এত শুকনো লাগছে কেন তোর? মনে হচ্ছে খাসনি কিছু আজ। আর চোখগুলো কেমন ফুলে আছে, যেন কান্না করেছিস। কাল হয়েছি রে। আজকেও তোর ওই শয়তান চাচি তোকে বলেছে, তাই না উষা? কথাটা আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল নিশা। নিশা আমার একমাত্র ফ্রেন্ড, ওকে কিছু বলার আগেই বুঝে যাই সব। মেয়েটা খুব ভালোবাসে আমাকে। ও জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি শুকনো মুখেই হাসি টেনে বললাম, কই না তো, কিছু হয়নি আমার। পরীক্ষার জন্য চিন্তা করছি, তাই আমার মন খারাপ। ও পিছন থেকে উঠে একবার আমাকে ঠেলে বেঞ্চের কিনারে থেকে ভিতরে ঢুকিয়ে আমার পাশে বসলো। একদম আমার সাথে চালাকি করতে আসবি না। আমি খুব ভালো করেই জানি তোর ওই চাচি কিছু করেছে। সকালে খেয়েও আসিসনি, তাই না? সত্যি আমি সকালে খেয়ে আসিনি। খাবো কিভাবে? ওই সবের পর কি খাওয়া যায়? আমি তখন দৌড়ে নিজের রুমে এসে কান্না করছিলাম। তারপর নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে কান্না থামিয়ে ফেলি।
আমার নিজেকেই নিজে সান্ত্বনা দিতে হবে, এটাই স্বাভাবিক, আমার তো আর কেউ নাই। তারপর দেখি 9টা বেজে গেছে। তাড়াতাড়ি কোনো রকম রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে আসি। আসার সময় একবার আমার নজর টেবিলে গিয়েছিল, অদ্ভুত তখন দেখতে পেয়েছিলাম ভাইয়া টেবিলে নাই। আমি এত কিছু না ভেবে হেঁটেই স্কুলে চলে আসি। হেঁটে আসার জন্য আধা ঘন্টা উপরে লাগে আসতে। আসার পর ক্লাসে বসে পড়ি, পরীক্ষা শুরু হতে আরও 15 মিনিট আছে। আর নিশা আসেনি। মন খারাপ করে বসেছিলাম, তার একটু পরেই নিশা আসে। আর আসার পর থেকেই আমার মন খারাপের কারণ খুঁজে যাচ্ছে। নিশার কথার মাঝে বেল পড়ে আর ও আমার পিছনে গিয়ে বসে পড়ে। আমার পাশের জন এখনও আসেনি। বেঞ্চের দুই পাশে দুজন করে বসেছে। স্যার এসে সবার সিটে খাতা দিয়ে দিল। মন খারাপ যতই হোক সেসব একপাশে ফেলে রেখে পরীক্ষা দিতে মনোযোগী হলাম। 15 মিনিট পর দৌড়ে হাঁপাতে হাঁপাতে দরজার কাছে এসে দাঁড়ালো আমার পাশের জন। সে নাকি জ্যামে আটকে ছিল। 2 ঘন্টা পরীক্ষার পরে বুঝতে পারলাম পেটের ভিতর তীব্র ব্যথা অনুভব হচ্ছে। গলা শুকিয়ে আসছে, সকালে না খাওয়ার জন্য মাথা ঘোরাচ্ছে। 2 মিনিট চোখ বন্ধ করে থেকে লিখতে বসলাম। কোনো রকম 3 ঘন্টা পরীক্ষা দিয়ে বাইরে এসে পানি খেলাম অনেকখানি। যেন এই পানি দিয়ে আজকে পেট ভর্তি করার ইচ্ছে। কিন্তু পানি যতই খাও পেট তো ভর্তি হবে না। ইহান 2টো ক্লাস করিয়ে বেরিয়ে এসে ক্যান্টিনে বসে আছি। কফি অর্ডার দিয়ে কফি খাচ্ছে আর উষার কথা ভাবছে আজকে ওর জন্য উষাকে এইভাবে কষ্ট পেতে হলো। ও যদি ওকে খেতে না বলতো তাহলে ওকে ওই সব শুনতে হতো না। উষার চোখে জল পানি বের হয়ে পড়ছিল। ও কিছুতেই চোখের জল সহ্য করতে পারছে না। ওর বুকের ভিতর রক্তক্ষরণ হচ্ছে। কফিতে একবার চুমুক দিয়ে চোখ বন্ধ করতেই ওর চোখে উষার কান্নামাখা মুখটা মনে পড়ল। মেয়েটার আজকে পরীক্ষা, আজও এতটা কষ্ট পেল। নিজেকে খুব অপরাধী লাগছে। চোখ খুলতেই সামনে তাকিয়ে দেখি কলেজের স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের কিছু মেয়ে ওর সামনের সিটে বসে সিঙাড়া খাচ্ছে আর ওর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। ওর কিছুটা আনইজি ফিল হলো। এইখানে জয়েন হওয়ার পর থেকেই ঝামেলায় পড়েছি। যেখানে যাই মেয়েরা এমনভাবে তাকিয়ে থাকে, ওর যেন এলিয়েন। আর মেয়েগুলো এমনভাবে চেপে ধরে। টিচারের সাথে কোনো স্টুডেন্ট এরকম করতে পারে জানা ছিল না। মেয়েগুলো এত গায়ে পড়া বিরক্তে ওর কপাল কুঁচকে আছে সব সময়। কিন্তু সব মেয়ে একরকম না। বিশেষ করে ওর সামনে যে দল বসে আছে এই দলটা একটু বেশি বেয়াদব। প্রথম দিন থেকেই কেমন চিপকে থাকতে চায়। আমি তাকাতেই সবগুলো হেসে উঠল। তারপর ওদের মধ্যে মনে হয় লিডার সেই মেয়েটা হাসি হাসি মুখে সামনে দাঁড়িয়ে বলল, স্যার কেমন আছেন? মেয়েটার দিকে তাকিয়ে হাসার ইচ্ছে ছিল না, তবু হালকা হেসে সালামের উত্তর দিয়ে ভালো আছি বললাম। আচমকা মেয়েটা প্রশ্ন করাচ্ছিল, স্যার আপনি কি বিয়ে করেছেন? মেয়েটার হাবভাব একদমই ভালো লাগছে না। আমি চমকিত হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কত বড় বেয়াদব, এসে সরাসরি বিয়ে করেছে কিনা জিজ্ঞেস করছে। এইদিকেও উষার কথা ভেবে মাথা খারাপ হচ্ছে। তারপর আবার এই মেয়ে যন্ত্রণা। ইহান রেগে দাঁড়িয়ে পড়ল। তারপর গটগট করে ক্যান্টিন থেকে বেরিয়ে এলো। পরীক্ষা দিয়ে বাসায় এসেছি 3টার সময়। আসার পর গোসল করে যা ছিল তাই খেয়ে নিয়েছি। তারপরে রুমে এসে পড়তে বসলাম, কারণ কালকে পরীক্ষা আছে। চাচি বাসায় নেই। আজকে সকালেই নাকি সে তার বোনের বাসায় গেছে। আজকে নাকি সেখানেই থাকবে, কাল আসবে। বাসায় এখন আমি একাই। কলিং বেলের শব্দে রুম থেকে বেরিয়ে দরজা খুললাম। দরজার ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাইয়া আমার দিকে একবার অপরাধীর মতো তাকিয়ে উপরে চলে গেল। লতা গোসল করতে গিয়েছে। এখন ভাইয়া খাবে কি না জানার জন্য আমাকেই যেতে হবে। তাই আমি ধীর পায়ে ভাইয়ার রুমে গিয়ে নক করলাম। ভাইয়া ভেতরে আছে, আমাকে ভেতরে যেতে বলল। আমি ভেতরে না গিয়ে দরজা থেকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার জন্য কি খাবার রেডি করব? ভাইয়া শার্টের বোতাম খুলছিল। আমি ভেতরে যাচ্ছি না দেখে ওইভাবেই ভাইয়া দরজার কাছে এসে আমাকে ভেতরে যেতে বলছে। আমি ইতস্তত বোধ করতে লাগলাম। বুঝতে পারছি না ভাইয়া ভেতরে কেন যেতে বলছে, কিন্তু ভাইয়ার কথা ফেলতে পারলাম না। ভেতরে গিয়ে জড়সড় হয়ে দাঁড়ালাম। ভাইয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি নিচের দিকে তাকিয়ে এদিক ওদিক তাকাচ্ছি। আচমকা ভাইয়া আমার কাছে এসে মুখ ছোট করে সরি বলল। আমি চমকে মাথা তুলে ভাইয়ার মুখে তার দিকে তাকালাম। ভাইয়া অপরাধীর মতো আমার দিকে তাকিয়ে আছে, যেন খুব বড় অন্যায় করেছে সে আমার উপর। মানে অবাক হয়ে।
সরি, আমার জন্য তোকে সকালে এত কষ্ট পেতে হলো। আমি বিস্মিত হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। আমি সত্যি চাইনি তুই এভাবে মার কাছে অপমানিত হোস। ভাইয়া মুখটা মলিন করে আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়া আমার জন্য কষ্ট পাচ্ছে, আমাকে সরি বলছে। এই সব কিছু যেন আমার জন্য স্বপ্ন। আচমকা ভাইয়ের মুখে এই সরিটা শুনে আমার বুকের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। ভাইয়ের মুখে আমার জন্য কষ্টের ছায়া দেখতে পেয়ে বুকের ভিতর যেন সুখের অনুভূতি হতে লাগলো। আমি মায়াভরা চোখের দিকে তাকিয়ে আছি ভাইয়ের দিকে। ভাইয়াও আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলেই দৌড়ে বেরিয়ে এলাম ভাইয়ের কাছে। গেলে আমার কেমন কেমন জানি লাগে, বুকের ভিতর ধড়াস ধড়াস করে অস্থির লাগে। ভাইয়ার গভীরভাবে তাকানো দেখলে দম বন্ধ হয়ে আসে। ভাইয়া আমাকে সরি বলল, খুশি আমার মনটা নেচে উঠল। নিচে গিয়ে ভাইয়ার জন্য খাবার রেডি করলাম। রেডি করতেই ভাইয়ার ট্রাউজার আর কালো গেঞ্জি পরে নেমে এলো, চুল হালকা ভেজা, গোসল করেছে বোধহয়। ভাইয়ার দিকে তাকাতেই হার্টবিট বেড়ে গেল। আমি নিচের দিকে তাকিয়ে আছি। ভাইয়া এসে বসে আমার দিকে তাকিয়ে বলল, তুই খেয়েছিস? আমি মাথা নেড়ে সায় দিলাম। ভাইয়া খেতে লাগলো। আমি রান্নাঘরে যাব তখন ভাইয়া ডেকে উঠল। আমি থম করে দাঁড়িয়ে পড়লাম। তোর পরীক্ষা কেমন হয়েছে? আমি না তাকিয়ে বললাম, মোটামুটি। ভাইয়া বলল, মোটামুটি কেন? ভালো হয়নি? আমি কিছু বললাম না। ভালো হবে কিভাবে? প্রাইভেটও পড়ি না আর সময়ও পাই না। রাতে একটু পড়ি, তাও ক্লান্তিতে বেশি পড়তে পারি না। ক্লান্তিতে ঘুম চলে আসে। আজকে তো ইংরেজি গেল। বুঝলাম না প্রথম দিন ইংরেজি কেন দিল। সবসময় সবার প্রথম পরীক্ষা হয় বাংলার, আমাদের হয় ইংরেজি। লতাকে দিয়ে অনেক জামা কাপড় ধুয়েছি চাচি, বোনের বাসায় যাওয়ার আগে দিয়ে গেছিল। সেই সব ধুয়ে শুকাতে দিয়ে ছাদে ভাইয়া খেয়ে যাওয়ার পর আমি খাবার রেখে নিচের রুমে আসি। অদ্ভুত, আজ লতা আমার রুমে আসে না। এমনিতে প্রতিদিন এসে বকবক করতেই থাকে। তাই সন্ধ্যায় আগেই ওর কাছে গিয়ে দেখি মায়া কাঁথা গায়ে দিয়ে জড়িয়ে পড়ে আছে। আমি গিয়েই বলি, এই লতা, এই সময় শুয়ে আছিস কেন? লতা আধো আধো চোখ মেলে তাকায়। আমার কেন জানি মনে হচ্ছে ঠিক নেই। আমি ওর পাশে বসে ওর কপালে হাত রাখতে আঁতকে উঠি। জ্বরে গা পুড়ে যাচ্ছে। উষারে, একটু ছাদে গিয়ে জামা কাপড় নিয়ে আয়। আমি উঠতে পারছি না। উঠবি কেমনে? তোর তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। এত জ্বর বাঁধালে কি করে? ম্যাডাম আমারে এত জামা কাপড় দিয়ে গিয়েছিল তোরে নিয়ে ধুইতে। তোর তো পরীক্ষা, তাই আমি একাই করছি সব, তাই এই অবস্থা। তুই একা কেন করলি? আমিও করতাম। না রে, ম্যাডাম ইচ্ছে করে দিয়েছিল যাতে তুই পড়তে না পারিস। তোর যে পরীক্ষা, তাই তুই এভাবে একা করলি। এখন তোর যে গা পুড়ে যাচ্ছে জ্বরে। গরিবেরা জ্বর, যার বাপ মাই খোঁজ নেয় না। তোর তো বাপ মা নাই, কিন্তু আমার তো আছে। কই তারা তো আমার খোঁজ নেয় না। বাপে নিজের মতো মদ গাঁজা খাইয়া পইড়া থাকে, আর মা অতিষ্ঠ হয়ে আমারে ম্যাডামের কাছে দিয়ে গেছে কাজ করিয়া 3 বেলা খাইতে দিতে। সেই যে দিয়ে গেল, আর আইল না। কত কান্দি, কিন্তু আর আইল না। কান্দিস না, আমি তোর জন্য নাপা নিয়ে আসি, দাঁড়া। তুই নাপা কই পাবি? ইমা আপু তো নাই, আর ইলা আপু তো বলল মার সাথে গেছে। আমি ইহান ভাইয়ের কাছ থেকে আনি। দরকার নাই, তোরে যদি বকে, বকবে না। আমি উঠে ছুটে ভাইয়ার রুমে কাছে এলাম। ভিতরে গিয়ে দেখি কেউ নাই। গেল কোথায়? আমি বারান্দায় যাই, সেখানেও নাই। কি মুশকিল, গেল কোথায়? ছাদে যায়নি তো? রুম থেকে বেরিয়ে দৌড় দিলাম ছাদের দিকে। দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছি, তখনই উপর থেকে ইহান ভাই নিচে নামছিল। আমার সেদিকে নজর নেই। আমি তাড়াতাড়ি উঠছি, তখন সামনে কারোর সাথে জোরে ধাক্কা খেলাম। সামনের লোকটার বুকের সাথে ধাক্কা খেয়ে আমি পা স্লিপ করে নিচে পড়ে যেতে নেই। আমি চিৎকার করে ভয়ে চোখ বন্ধ করে ফেলি, কিন্তু আল্লাহ বাঁচিয়েছে। কেউ একজন আমার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়েছে তাড়াতাড়ি, যার জন্য আমি ওই উপর থেকে সিঁড়ির নিচে পড়া থেকে বাঁচলাম।
ভয়ে আমার হাত পা থরথরিয়ে কাঁপছে। আমি দুহাতে সামনের লোকটাকে বুকের ওপর রেখে শার্ট খামচে ধরে আছি। সামনের লোকটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি ভয় সংযত করার চেষ্টা করে আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকালাম। চোখ মেলেই সামনে ইহান ভাইয়ার মুখটা চোখে পড়ল। ভাইয়া আমাকে নিজের সাথে চেপে ধরে আছে, সাথে গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেই চোখে তাকিয়ে যেন হারিয়ে গেলাম। ভয় এখন লজ্জা হয়ে ধরা দিল। আমি লজ্জামাখা মুখ করে ভাইয়ার চোখের গভীর দৃষ্টিতে দিকে তাকিয়ে আছি। আমি আমতা আমতা করে বললাম, ভাইয়া ছাড়ুন, আমি ঠিক আছি। কথাটা ভাইয়া কানে যেতেই ভাইয়া হকচকিয়ে ছেড়ে দিল, কিন্তু ভুল হয়ে গেল। আমি এখনও কিনারায়, যার জন্য ভাইয়া ছাড়তেই আবার পড়তে যেতে নেই। এবার আমি ভাইয়ার গলার জড়িয়ে ধরি। আমি শেষ। ভাইয়া ব্যাপারটা বুঝতে পেরে আমার কোমর শক্ত করে ধরে ঘুরিয়ে পাশে দাঁড় করায় আর নিজের ধরা হাত ছেড়ে দেয়। আমি অবাক হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি, কিন্তু এখনও ভাইয়ার গলা ছাড়িনি। আসলে আমার ছাড়ার কথা মনেই নেই। ছাড়, এবার পড়বি না। ভাইয়ার কথা শুনে ভালো করে তাকিয়ে ফট করে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়াই। ইস, কি লজ্জা! আমি পা উঁচু করে ভাইয়ার গলা ধরে তার এত কাছে ছিলাম। লজ্জায় আমার কান গরম হয়ে আসছে। মাথা নিচু করে দাঁড়িয়ে লজ্জা কাঁচুমাচু হয়ে বললাম, এভাবে ছুটছিলি কেন? এখনই তো অঘটন ঘটতো একটা। আমি হকচকিয়ে নিচের দিকে তাকিয়ে আছি। তারপর আমতা আমতা করে বললাম, আসলে কি? ভাইয়ার গম্ভীর কণ্ঠ শুনে আমি ভয় পেয়ে গেলাম। ভাইয়া নিজের কন্ট্রোল করে, এখন এখান থেকে পড়ে গেলে কি হতো ভাবতে পারছিস? সরি, আমি বুঝতে পারিনি। আসলে লতার চিন্তায়। ইহান ভ্রু কুঁচকে বলে, কেন? লতার কি হয়েছে? লতার খুব জ্বর, ওষুধ লাগবে তাই। আচ্ছা চল। বলেই ভাইয়া নিচে নেমে গেল। আমি কি মনে করে ছাদে গেলাম, তারপর জামা কাপড় তুলে নিচে আসলাম। ভাইয়া ড্রয়িং রুমে বসে আছে। আমি যেতেই বলল, চল। আমি আগে যাচ্ছি, ভাইয়া পিছনে। ভিতরে এসে ভাইয়া আমার হাতে একটা সিরিঞ্জ এর মতো কিছু দিল। এটা দিয়ে জ্বর মাপে তা জানি, কিন্তু নামটা কি? ভাবার মাঝে ভাইয়া বলল, থার্মোমিটার দিয়ে দেখ তো কত জ্বর। আমি শুনেই ওইটা লতার মুখে দিলাম। ভাইয়া দাঁড়িয়ে আছে। লতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ভাইয়া দেখে ট্যাবলেট দিয়ে চলে গেল। এই তুই এখনও আমার। না, ইহান ভাইয়ারে দেখলে লজ্জা লাগে। লতার কথা শুনে বিরক্ত হয়ে ওর দিকে তাকালাম। তারপর ওকে ওষুধ খাইয়ে চলে গেলাম। চাচি চলে এসেছে, ইমা আপুও এসেছে। কাল বাংলা, তাই এত না পড়লেও চলবে। রুমে এসে পরে আবার সবার খাবার রেডি করলাম 10টায়। লতার খাবার রুমে দিয়েছি। সবাই নিজেদের মতো খেয়ে চলে গেল। আমি রান্নাঘরে গিয়ে খেতে লাগি। তখন হঠাৎ কারো আওয়াজ শুনে চমকে মাথা তুলে দেখি ইহান ভাইয়া রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়া এখানে কি করছে ভেবে পাচ্ছি না। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি। ভাইয়া আমার তাকানো দেখেই সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আমার জন্য 1 কাপ কফি করে দিস রুমে। বলে আমার উত্তরের অপেক্ষা না করে হনহন করে চলে যায়। ভাইয়ার মুখটা যেমন রাগী লাগছিল, কিন্তু কেন? ধুর ছাই, থাক গা। আমি খাওয়া শেষ করে কফি করে ভাইয়ার রুমে আসি। ভাইয়া রুমে নেই। গেল কই? তখন ভাইয়া বারান্দায় দেখে আমাকে ডেকে ওঠে। আমি ধীর পায়ে বারান্দায় আসি। ভাইয়া কফি নিয়ে চুমুক দেয়। আমি চলে আসতে গেলে ভাইয়া ডেকে ওঠে। চমকে উঠে বলি, কি? আমার হার্টবিট দ্রুত গতিতে লাফাচ্ছে। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। ভাইয়ার কাছে এলেই এমন হয় কেন? ভাইয়া আমাকে কেন ডাকলো? কিছু বলবেন? ভাইয়া কফি পাশে রেখে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, তুই শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছিলি কেন? হকচকিয়ে ভাইয়ার মুখের দিকে তাকালাম। এটা জিজ্ঞেস করার জন্য কি ডাকছে ভাইয়া? কেন, কি হয়েছে? কি হবে? মাছ মাংস থাকতে শুধু ডাল কেন খেলি? এমনি। তোকে কি মা খেতে মানা করেছে? আমি ছলছলে চোখে ভাইয়ার দিকে তাকালাম। চাচি মানা করেনি, কিন্তু খেতেও দেয়নি। যেমন আমার আর লতার জন্য কখনো মাছ বেশি দেওয়া হয় না। বাসার সবার মধ্যে যদি কেউ না খায় তখন ওইটা বাঁচে, আর আমি আর লতা তখন একজন খাই। আজকে চাচি 3 টুকরো মাছ রেখে গিয়েছিল। রাতে সবার একটা করে শেষ
আমরা কি খাবো? আর মাংস খেয়েছি, কিন্তু গুছ ছিল না। ঝোল আর ডাল খেয়েছি। ইহান তাকিয়ে আছে উষার দিকে। ও বারান্দা অন্ধকার করে বসেছিল, তবুও হালকা আলোয় দেখতে পাচ্ছে উষার চোখের জল। তা দেখেই ওর বুকের ভিতরটা ধক করে ওঠে। এই জল কিছুতেই ও সহ্য করতে পারে না। কিছু বলার আগেই উষা দৌড়ে বেরিয়ে এলো। ইহান উষা যাওয়ার পানে তাকিয়ে আছে। দেখতে দেখতে আমার সব পরীক্ষা শেষ হলো। মোট 18 দিন লাগলো শেষ হতে। মাঝে কঠিন পরীক্ষার আগে বন্ধ ছিল, সাথে শুক্রবারও পড়েছে 2টা। সমস্ত ঝড়ঝাপটার মধ্যে টেস্ট পরীক্ষা শেষ করলাম। এবার স্কুল অফ। এমনিতেও খুব একটা স্কুলে যেতে পারতাম না, এখন তাও নেই। শুনেছি 15 দিন এক্সট্রা ক্লাস হবে এসএসসির প্রস্তুতি নেওয়ার জন্য, কিন্তু তাতে বাড়তি খরচ লাগবে। তাই সেটার আশা বাদ দিলাম। চাচি কিছুতেই আমাকে বাড়তি খরচ করতে দেবে না, আরও বললে ঝামেলা হবে। তাই ওই সব একপাশে ফেলে রাখলাম। পরীক্ষা শেষ হয়েছে 4 দিন হলো। আজকে শুক্রবার। সবাই বাড়িতে। আজ সকালে উঠেই সবাইকে চা কফি দিয়ে এলাম। ইলা আপু আমাকে দিল এক ধমক, তার রুমে নক করেছি বলে। এই তুই এই সাত সকালে আমার ঘুম নষ্ট করলি কেন? আপু তোমার দুধ চা। দেখছিস না আমি ঘুমিয়েছিলাম, তাহলে কেন আনলি? অসহ্য। আপু বকছে। আমি মাথা নিচু করে আছি। বিরক্ত হয়ে চায়ের কাপ রেখে আসতে বলল। আমি টেবিলের উপর রেখেই তাড়াতাড়ি চলে এলাম। এটা আজ নতুন না, তাই আমার অতটাও খারাপ লাগেনি। আপু বলেছে তার চা যেন সকালে দিয়ে বন্ধের দিন, ও তাও কারণ না হলে নাকি তার মাথা ব্যথা করে। কিন্তু তবুও প্রতিবারই এই ধমক আমার শুনতে হয়। ইমা আপু খাবে না জানি, তাই চাচিকে দিয়ে এলাম, সাথে চাচারটাও। এবার এলাম ইহান ভাইয়ের রুমে কফি নিয়ে। সবাই চা খায়, শুধু ভাইয়া বাদে। ভাইয়ার কফি নিয়ে গেলাম। ভাইয়াও উঠেনি, বিছানায় শুয়ে আছে খালি গায়ে, বুকে ভর দিয়ে উপুর হয়ে শুয়ে আছে। পিঠ দেখা যাচ্ছে, ফর্সা পিঠ। আমি ভাইয়ার দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে গেলাম। কাঁপতে কাঁপতে ভাইয়ার কাছে গিয়ে ডাক দিলাম, না হলে কফি ঠান্ডা হয়ে যাবে তাই। লজ্জায় কাচুমাচু হয়ে ভাইয়ার ডাকছি। ভাইয়া শেষমেশ উঠল, বিছানায় বসে পড়ল। ভাইয়ার সিল্ক চুলগুলো কেমন এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে আছে। আমি হাঁ করে তাকিয়ে আছি ভাইয়ার মুখের দিকে। ভাইয়া ঘুম ঘুম চোখে আমার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল কফি নেওয়ার জন্য। আমি কফির মগ এগিয়ে দিলাম। ভাইয়া নিয়েই চুমুক দিল, সাথে আমার দিকে তাকিয়ে থেকে আমি ভাইয়ার দিকে একবার তাকিয়ে পিছনে ঘুরে চলে এলাম। বিকেলে শুনলাম মেহমান আসবে ইমা আপুকে দেখতে। সেই তোড়জোড় শুরু হলো দুপুর থেকে। বিকেলে তারা এলো, 2জন পুরুষ, 1জন মহিলা আর একটা ইয়াং ছেলে, যাকে দেখে চিনে ফেললাম এ তো ইমা আপুর ফ্রেন্ড। আমি তার সাথে আগেও দেখা করতে এসেছে। তারাই এসেছে ইমা আপু। মেরুন রঙের সুন্দর একটা শাড়ি পরেছে। আপু দেখতে এমনিতেই সুন্দর, তার উপর আজকে সেজেছে, খুব সুন্দর লাগছে। আমি আপুকে গিয়ে বললাম, আপু তোমার সেই ফ্রেন্ড এসেছে। আপু শুনে শুধু লজ্জায় লাল নীল বেগুনি হতে লাগলো। তারা এসেছে, হালকা খাবার খেলো, তারপর আপুকে নেওয়া হলো। আমি খুশি মনে তাকিয়ে আছি। ছেলেটার নাম শুনেছিলাম রিফাত। আপুর সাথে খুব মানাবে। আপুকে রিফাত ভাইয়ার পাশে বসানো হলো। আমি দূরে থেকে কথা শুনতে পারলাম না, কিন্তু তারা যে আপুকে পছন্দ করেছে শিওর, কারণ রিফাত ভাইয়ার মা আপুকে আংটি আর গলায় চেন পরিয়ে দিয়ে গেল। তারপর আপুকে নিয়ে আসা হলো। তারা আর কিছুক্ষণ কথা বলে চলে গেল। শুনলাম বিয়ে ঠিক হয়েছে। আপুও অনেক খুশি। তারা এতদিন চুটিয়ে প্রেম করেছে, বিয়ে তাড়াতাড়ি ঠিক হয়েছে 1 মাস পর। রাতে আপুর পাশে বসে আমি রিফাত ভাইয়ার সম্পর্কে জিজ্ঞেস করছি। আপু লজ্জায় লাল নীল হয়ে সব বলল। কলেজ থেকে তাদের রিলেশন শুরু হয়, তারপর একসাথে মেডিকেল পড়ে। তাদের ভালোবাসা 7 বছর পূর্ণ হয়েছে। বাড়িতে আপু 1 সপ্তাহ আগে জানিয়েছে। কিন্তু কি অদ্ভুত, আমি কিছু জানতে পারিনি, তাও মন খারাপ করলাম না। যাই হোক, আপু তার ভালোবাসার মানুষটির সাথে বিয়ে ঠিক হয়েছে, এর থেকে ভালো কি হতে পারে। আপুর রুমে 2 রুম পরে ইহান ভাইয়ের রুম। আমি সেদিকে তাকিয়ে কি মনে করে যেন সেদিকে পা বাড়ালাম। এটা ইলা আপুর রুম।
সেটার ভেতর থেকে লক করা, আরেকটা খালি রুম। আমি ধীর পায়ে রুমের কাছে আসতেই থমকে গেলাম, কান খাড়া করে দরজার কাছে দাঁড়ালাম। খুব স্লো ভয়েসে গান শোনা যাচ্ছে। ভাইয়া গান গাইছে। আমি দরজার ফাঁকা করে ভিতরে উঁকি দিলাম, কেউ নাই, কিন্তু গিটারের আওয়াজ আসছে। ভাইয়া কি বারান্দায় দাঁড়িয়ে গান গাইছে নাকি? হবে হয়তো। গান শুনলাম, কিন্তু আফসোস এটাও হিন্দি গান। তবুও শুনছি মুগ্ধ হয়ে। কি অপূর্ব কণ্ঠ, মনটা নিমিষে আনন্দে ভরিয়ে দেয়। আমি দরজার কাছে আস্তে আস্তে ভিতরে ঢুকে পড়লাম। আমার বুকের ভিতর তোলপাড় করছে, হার্টবিট বেড়ে গেছে দ্রুত গতিতে। তবু এগিয়ে গেলাম বারান্দায়, দরজায় দাঁড়িয়ে মুগ্ধ হয়ে গান শুনছি। গান শেষ হতেই থমকে গেলাম। আমি ভিতরে চলে এসেছি। হায় হায়, ভাইয়া দেখলে আমাকে কি মনে করবে? তাড়াতাড়ি পিছনে ঘুরে ছুটে চলে এলাম। বাইরে এসে বুকে হাত চেপে ধরে হাঁপাচ্ছি। দেখতে দেখতে আরও এক সপ্তাহ চলে গেল। আজকেও শুক্রবার। সকালেই জানতে পেরেছি আজ সবাই ঘুরতে যাবে। আমার স্পেশাল গেস্ট রিফাত ভাইয়া। বিয়ের সময় ঘনিয়ে আসতে, তাই তারা আগে সবাই মিলে একটা ছোট পিকনিক করবে। এখানে বিবাহিত কেউ যাবে না, যাবে ইলা আপু, ইমা আপু, ইহান ভাই, রিফাত ভাইয়ার ও তার 2 ফ্রেন্ড। ইমা আপুর এক মেয়ে ফ্রেন্ডও যাবে। মোট 8 জন। এখানে আবার ইমা আপু আমাকে যোগ করেছে। সেটা শুনেই আমি হতভম্ব। চাচি আমাকে কিছুতেই যেতে দেবে না, সেটা আমি শিওর। তাই হলো। চাচি শুনেই চেঁচামেচি করতে লাগলো। কথাটা তুলেছিল সকালে খাবার টেবিলে, আর শুরু হলো ঝামেলা। আমি চুপ করে রান্নাঘর থেকে দেখছি আপু আর চাচির মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। বিষয়টি আমার একটু ভালো লাগছে না। আমার জন্য ঝামেলা হচ্ছে। মা প্লিজ ঝামেলা করো না, এটা শুধু আমার সিদ্ধান্ত না। রিফাতও চাই ও যাতে যায় আমার সাথে। কেন? ও এমন চায় কেন? কারণ ও জানে উষা আমাদের বোন, কাজের লোক না। প্লিজ নিজেকে জামাইয়ের কাছে ছোট করো না। আর উষা কখনো কোথাও যায় না। এইবার না হয় গেল, বেশি দিনের ব্যাপার না, মাত্র 3 দিন। একদিন যাব, 2 দিন মাঝে থাক, দেন চলে আসবো প্লিজ। চাচি খাবার ছেড়ে উঠে গেল। রেগে গম গম করতে করতে রাজি হলো না। খাবার শেষ করে ইমা আপু আমাকে নিয়ে শপিং মলে এলো। আমাকে 2টা ড্রেস কিনে দিল। একটা লং ফ্রক, কালো সাদা মিক্স, কালো ওড়নার সাথে, আর একটা কামিজ। আমি নেব না এত বললাম, শুনল না। এসব নিয়ে তাদের সাথে বেড়াতে যেতে হবে শুনে আমি চমকে উঠলাম। আপু কি বলছো? চাচি তো রাজি হয়নি। সেসব তোকে ভাবতে হবে না, আমি সব ম্যানেজ করব। কিন্তু আপু, কোনো কথা না, আমি তোর বড়, তাই আমার কথায় প্রেক্ষিতে কথা বলবি না। আপুর কড়া কথা শুনে আমি আর কিছু বললাম না।